নমস্কার। আজকে আবার একটা নতুন রকম বিষয়ের উপর, জ্যোতিষ সংক্রান্ত বিষয়ের উপর ভিডিও করতে চলে এলাম। মানে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, যাই হোক। তারপরে আবার মানে অনেকেই রিকোয়েস্ট করছিল। সত্যি আমি কোনোদিন অ্যাকুট এত ডায়রিয়াতে ভুগিনি, তা আমি এবারে যা ভুগলাম। তো যাই হোক, আজকে যেটা হচ্ছে, আমি মানে বিবাহ নিয়ে যেসব ভিডিওগুলো আগে প্রথম দিকে করেছিলাম, মানে কোন কোন রাশির সাথে কোন কোন রাশির বিবাহ হলে বিবাহ সঙ্গী ঠিক থাকলে, মানে রাশিগতভাবে মিল থাকলে অনেকটাই দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায়, কলহটা কমানো যায়। তো আজকে অনেকে সেখানে কমেন্টস করেছিল যে সপ্তম, মানে আমি বলেছিলাম যে সপ্তম ঘরটা, আপনারা হয়তো খেয়াল থাকবেন যারা দেখেছে, যে সপ্তম ঘর কিন্তু বিবাহস্থান জ্যোতিষে। অ্যান্টি ক্লকওয়াইজ লগ্ন থেকে আপনার বেশিরভাগই মানে লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিপরীতে আপনার সপ্তম ঘরটা কোথায় আছে দেখতে হবে আগে। সেই সপ্তম ঘরের যিনি শাসক গ্রহ, তিনি আজকে যেটা আলোচনা, তিনি কোথায় কোথায় বসে আছেন। মানে তিনি লগ্নে বসে, এক নম্বরে লগ্ন হচ্ছে এক নম্বর, লগ্নে বসলে একরকম ফল, লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 নম্বরে বসলে একরকম ফল, এরপরে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে 12টা রাশি 12টা ঘরের মধ্যে বসলে তার কি কি ভালো মন্দ এফেক্ট, সেটা নিয়েই আজকে আলোচনা। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পারিজাত, আপনাদের অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলবো, যে আপনাদের হয়তো যারা জ্যোতিষ সংক্রান্ত এই ভিডিওগুলো দেখেন বা আলোচনা শোনেন, ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন শোনেন, তো সেখানে একটু জেনে রাখলে ভালো হয়। মানে আপনি অনেকে হয়তো জানে শুনে শুনে, মানে বিভিন্ন যে 12টা রাশির যে রাশি আছে, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি, মেষ রাশি 1 নম্বর। তো এই 12টা রাশির প্রত্যেকটার একটা শাসক গ্রহ আছে। তো আমি একটু বোঝানোর জন্য এই ভিডিও, মানে এই বিষয়টা স্টার্ট করার আগে একটু বোঝানোর জন্য, মানে আপনাদের দেখে, নিজেদের হরোস্কোপ কুষ্টি দেখে নিজেরা একটু বুঝতে পারবেন, আইডিয়া নিতে পারবেন যে কি হতে পারে। তারপরে কোনো বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে যান, সেখানে গিয়ে আরও ব্যাপারটা ওরা আরও ডিটেলস, কারণ দেখুন এখানে অনেকগুলো ব্যাপার আছে। শুধু আমি আপনাকে শুধু আভাস দিতে পারি, আর ইঙ্গিত দিতে পারি। ঈশ্বর যা লিখে গেছে পূর্বজন্মের খেলায়, যে পুরস্কার ও শাস্তির মঞ্চ কোনো জ্যোতিষীর পক্ষে ফেরানো সম্ভব নয়। দিস ইজ ট্রু ট্রু ট্রু। উনি পুরস্কার আর শাস্তির চিত্রনাট্য লিখে গেছেন প্রতিটা মানুষের জন্য, গত জন্মের পাপ পুণ্যের ব্যালেন্স শিটে মানুষের। তাই কোনো জ্যোতিষী পক্ষে সেই পুরস্কার ও শাস্তির চিত্রনাট্য বদলে দেওয়া সম্ভব নয়, একদম পরিষ্কার। যারা বলছে তারা, যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। কিন্তু অবশ্যই কোথায় জ্যোতিষীর ক্রেডিট, আপনাকে ওই পুরস্কার কোন দিকে আছে ঈশ্বর আপনার জন্য লিখেছে, আর শাস্তি কোন দিকে লিখেছে, তাই শাস্তির ইঙ্গিতটা, আমি পথটা বলে দেবো, ওই পথে যাবেন না, ওখানে ঈশ্বর আপনার জন্য শাস্তি লুকিয়ে রেখেছে। এটাই জ্যোতিষীর ব্যাখ্যা অরিজিনাল। এবং পুরস্কার কোন কোন পথে আপনাকে দেওয়া আছে ঈশ্বরের জন্য, সেই পথগুলোকে প্রপার যিনি অ্যালার্নড অ্যাস্ট্রোলজার বলে দেবে যে আপনি এই এই পথে গেলে পুরস্কার আপনার জন্য ঈশ্বর রেখে দিয়েছে। আপনি এখান থেকে, আপনি ওই পথে গেলে, আপনি কর্ম করলে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আর শাস্তির প্রলোভনের পথটাও আপনার জন্য বিছিয়ে রাখা হয়েছে। সে এখন যদি সে লার্নড জ্যোতিষীর কাছে না যায়, সে প্রপার বলে দেবে যে আপনি ওই পথে যাবেন না, ওখানে আপনার জন্য এই জন্মে বিপদ লুকানো আছে, যেটা গত জন্মের আপনার কর্মফলে এইটায় ভোগ করতে হবে। তাই একটু সাবধান। তাই এই ইঙ্গিতগুলো দিতে পারে, তার সাথে রেমিডি, পাথর, মন্ত্র, এইগুলো হলে আপনি আরও মনের জোর পাবেন লড়াই করার। তাই এই ভালো মন্দটা যদি না জানেন পথটা, তাহলে কিন্তু আপনি ওই মানুষ বিপদে পড়ে যাবে, সেই পথে চালিত হয়ে যাবে, সেই পথে যেখানে শাস্তি লুকোনো আছে। এটাই হলো জ্যোতিষ শাস্ত্রের মূল। মানে আমি মানব জীবনকে, মানুষের এই বিভিন্ন জীবনের এই যে বিভিন্ন সমস্যাকে একজন জ্যোতিষীর পক্ষে এর চেয়ে বেশি করা সম্ভব নয়। আমি কোনো জ্যোতিষী কাউকে তাকে কেউ কোটি কোটি টাকার লটারি পাইয়ে দেবে না। যদি তার ছকে লেখা থাকে অবশ্যই, এবং কোন পথে পাবে, কিভাবে পাবে, কত নম্বর বয়সে গিয়ে পাবে, সেগুলো বলে দেবে। কিন্তু আপনার যদি না থাকে, আপনি পাবেন না, আপনার টাকা নষ্ট হবে। আমার যদি এও থাকে যে আপনার কোনো দিন ডাল ভাত নুন ভাত খাওয়ার অভাব হবে না,
আপনি পেয়ে যাবেন ডাল ভাত, বেঁচে যাবেন, শান্তিতে থাকবেন। অনেকে ডাল আলু ভাতে কেউ দেখবেন শান্তিতে ঘুমোয়, আবার অনেকে কালো কাচে ঘেরা গাড়িতে এসে কোটি কোটি টাকার ম্যানশন থেকেও মানে অট্টালিকায় থেকেও ঘুমটা ঠিক আসছে না, মুঠো মুঠো ঘুমের ওষুধ পড়ে যাচ্ছে। যাই হোক, অন্য আলোচনার ব্যাপারটা হচ্ছে চলে গেল ব্যাপার, আমি একটু বলে নিলাম আপনাদের। তো মেষ রাশির অ্যাকচুয়ালি আমি বলে দিই, মেষ রাশির শাসক গ্রহ হচ্ছে মঙ্গল প্রথম থেকে। হ্যাঁ, খুব দ্রুত আমি শেষ করতে হবে, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। বৃষ রাশির শুক্র, মিথুনের বুধ, শাসক গ্রহগুলো বলে দিচ্ছে আপনারা নোট করে। কর্কটের চন্দ্র, সিংহর রবি, কন্যার বুধ, তুলার শুক্র, বৃশ্চিকের মঙ্গল, ধনুর বৃহস্পতি, মকরের শনি, কুম্ভর শনি এবং লাস্ট মিনের হচ্ছে বৃহস্পতি। প্রত্যেকটা রাশির দুটো করে মানে গ্রহের দুটো করে ঘর আছে প্রত্যেকটা গ্রহে, একমাত্র এক্সেপ্ট রবি এবং চন্দ্র ছাড়া। রবির একটি ঘর সিংহ এবং চন্দ্রের একটি ঘর কর্কট রাশি। তাহলে আমি এই শাসক গ্রহগুলো কেন বলে দিলাম, কারণ এগুলো জানা থাকলে আপনি দ্রুত বুঝতে সুবিধা হবে আপনাদের যে সপ্তম ঘরের রাজা শাসক গ্রহ তিনি কোথায় বসে আছে। এইবার আসছে, তাই মানে ব্যাপারটা বোঝানোর জন্য আমাকে বলতে হলো যে এইবার আপনি সাপোজ আপনার লগ্ন থেকে, মানে আপনার লগ্ন যেখানে নট রাশি, রাশি আপনার চন্দ্র যেখানে বসে আছে সেটা রাশি হচ্ছে, লগ্ন মানে সান, ওই আপনি জন্ম মুহূর্তে যে সময় জন্মেছেন সূর্যের আলোটা যে রাশির ওপর পড়েছে সেটাই আপনার লগ্ন কিন্তু, এবং ওখান থেকেই আপনার জীবনের চলার পথ শুরু, এবং সেই লগ্নটা কিন্তু 1 নম্বর, তারপরেই অ্যান্টিক্লকে 2 নম্বর 3 নম্বর এরকম। তাহলে এবার আসি সপ্তমপতি মানে বিবাহপতি, আপনার 7th লর্ড লগ্ন থেকে যেটা অ্যান্টিক্লকওয়াইজ যেটা আছে তিনি মনে করুন ধনুর লগ্ন, আপনার ধনুর লগ্নের সপ্তমটা হচ্ছে মিথুন একদম সমসপ্তম, যেটাই পড়ে 1 আর 7 হচ্ছে মুখোমুখি থাকবে, জানেন তো, 1 7 মুখোমুখি। তাহলে ধনুর লগ্নের মিথুন যদি সপ্তমপতি হয়, তাহলে এই সপ্তমপতি যদি লগ্নে থাকে, মনে করুন সাপোজ ধনুতে আছে, আমি এটা উদাহরণ দিয়ে বললাম, সবার তো নয়, তাহলে আমি এটাই বলছি, লগ্ন সপ্তমপতি যদি 1 নম্বরেই থাকে, লগ্নে থাকে, তাহলে কি হবে? স্ত্রী প্রতি সে প্রচণ্ড আসক্ত থাকবে, স্বামী, এবং সে যদি স্বামী হয় মানে স্বামীর প্রতি তারা প্রচণ্ড একে অপরের মেলবন্ধন মানে টুইস্ট কেমিস্ট্রি, রোম্যান্টিক কেমিস্ট্রি ফাটাফাটি, এবং তাদেরকে কেউ নড়াতে পারবে না। তাদের এই মানে সে পরিবার বলুন, পাড়া প্রতিবেশী বলুন, মানে তাদের এই প্রেম ভালোবাসাটা সারা জীবন অটুট থাকবে যদি সপ্তমপতি তার 1 নম্বরে থাকে। এইবার বলছি, ভালো মন্দের খারাপের একটা ব্যাপার আছে, ডিফার আছে। এইবার ওই সপ্তম যদি বন্ধু ঘরে বসে, মানে কি সাপোজ ধনুর লগ্নের পক্ষে বুধ হচ্ছে সপ্তমপতি, কিন্তু বুধের বন্ধু কিন্তু বৃহস্পতি নয় খুব একটা, কিন্তু তাও এই ফলটা দেবে। যদি বন্ধু ঘরে বসে তাহলে বিশাল ভালো ফল, আর শত্রু ঘরে বসলে একটু খারাপ ফল হবে, কিন্তু এতটা খারাপ হবে না যদি তার ওই এই ধনুর মানে 1 নম্বরেই বসলো। তাহলে সপ্তম যখন গিয়ে আপনার 1-এ বসছে, আপনারা জেনে রাখুন, তাহলে কিন্তু এই ফলটা আছে, তাদের মধ্যে রোম্যান্টিক কেমিস্ট্রিটা ফাটাফাটি থাকবে বিবাহতে। স্বামী স্ত্রী মানে 70 বছরেও তারা মানে কবিতা লিখবে পাশাপাশি বসে, মানে এটা বলতে পারি। মানে আমি একটু জ্যোতিষে সেই ভারাক্রান্তভাবে বলছি, একটু বেশ রসিয়ে মজা করেই আমি একটু কথাগুলো বলছি। তো এইবার বলি সপ্তমপতি দ্বিতীয় ঘরে থাকলে কী হবে। দেখুন, দ্বিতীয় ঘরে যদি থাকে, ব্যক্তিগত ছকের ডিগ্রিগত নবাংশ চার্ট অনেক কিছু আছে, জোটক বিচার এগুলো তো দেখুন আমি তো জানি না, তাই সব এখানে ডিটেলস বলা যাবে না। ব্যক্তিগত ছক না দেখালে আমি একটা জেনারেল বলছি, আপনারা জেনে রাখুন নিজের যে সপ্তম লর্ডটা আপনার কোথায় বসে আছে, এবং সে তার বন্ধু না শত্রু। যাই হোক, সপ্তম ঘর এবার যদি দ্বিতীয় বসে থাকে, তাহলে সপ্তম দ্বিতীয় বসে থাকলে কী হবে, কিন্তু মানে এর বউ বা স্বামী একটু অসুস্থ থাকবে, এবং অসুস্থ থাকার জন্য অনেক সময় একে একটু দোষারোপ শুনতে হবে। কিন্তু যদি ভালো ঘরে বসে তাহলে কিন্তু বিবাহ থেকে কিন্তু অনেক টাকাও পেয়ে যেতে পারে, সে যৌতুক বলুন বা যাই হোক, বা বিবাহ থেকে টাকা সপ্তম যদি দ্বিতীয় বসে থাকে, কিন্তু সে কিন্তু তার বউ বা স্বামী, মেয়ে হলে স্বামী, ছেলে হলে বউ, স্ত্রী, তারা কিন্তু একটু অসুস্থ থাকতে পারে যদি তার ছকে
ওইটা আবার শত্রু গ্রহ হয় তারা একটু খারাপ ফল হবে। ভালো গ্রহ হলে, ভালো ঘর হলে, মানে বন্ধু ঘর হলে তাহলে একটু কম খারাপ হবে। অসুস্থ থাকবে এবং অসুস্থতার জন্য তাকে মাঝে মাঝে একটু কথা শুনতে হতে পারে বা একটু অপমানিত হলেও হতে পারে মেবি। আমি অন্য গ্রহের ছকগুলো দেখে নিতে হবে। এইবার এইগুলোর জন্য কি কি রেমিডি, দেখুন এগুলো কি সব খারাপকে জন্য কাটানোর জন্য ব্যবস্থা আছে? কমিয়ে দেওয়া যায়। ঈশ্বরের শাস্তির চিত্রনাট্য বন্ধ করে দেওয়া যায় না, তাকে হ্রাস কমিয়ে দেওয়া যায়, এটাই বলতে পারি। এই একমাত্র জ্যোতিষীদের এইটাই হচ্ছে তাদের কাছে মেন ব্যাপার, যে আপনাকে পুরস্কারটাও বলে দেবে পথটা, শাস্তির পথটাও বলে দেবে। তাই শাস্তির পথে না গিয়ে আপনাকে পুরস্কারের পথগুলোতে এবার আসি, সপ্তমপতি তৃতীয় স্থানে বসে থাকলে কী হবে। ইয়েস, মানে থার্ড লগ্ন থেকে আপনার 7th লর্ড, লগ্ন থেকে অ্যান্টিক্লয় 3 নম্বর ঘরে বসলে কী হবে। 3 নম্বরের ঘরে বসলে অ্যাকচুয়ালি স্বামী বা স্ত্রী এরা যেই হোক আধ্যাত্মিকবাদে প্রচণ্ড বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, বিভিন্ন ধর্মস্থানে ঘুরে বেড়াতে বিশ্বাসী। 3 নম্বরে বসলে আমি জাস্ট একটা ছোট্ট দেখুন, ডিটেলস প্রচুর আছে। 3 নম্বরে বসলে আরও অনেক কিছু আছে, কিন্তু এত বড় জিনিস করা যাবে না, এত বড় ভিডিও। তাই এইটুকু যেন একটা জিস্ট বলছি জাস্ট। সপ্তম যদি আপনার তৃতীয় ঘরে, এই আধ্যাত্মিকবাদে ধর্মে বিশ্বাসী এরা, স্বামী স্ত্রী দুজনেই খুব ধর্মীয় হয় এরা, এটা একদম সত্যি কথা। এবার সপ্তম যদি আপনার চতুর্থ ঘরে বসে, 4th হাউসে অ্যান্টিক্লক হয়, তাহলে কিন্তু সে আপনার এই স্ত্রী বা স্বামী এরা কিন্তু কর্মজীবী হবেই হবে। মানে কোনো একটা জায়গায় চাকরি করবে, জব করবে, একদম জব করবে। চতুর্থ ঘরে যেই সপ্তম বসবে এরা কিন্তু জব করবে, কোনো চাকরিজীবী হবে, একদম নিশ্চিত। এবার সপ্তম যদি আপনার পঞ্চম ঘরে বসে, দেখুন 5th হাউসে যদি বসে, এইটা একটা অসাধারণ ইন্টারেস্টিং ব্যাপার। সপ্তম যদি পঞ্চম ঘরে বসে, আপনার প্রেম করে বিবাহ নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। আর যদিও বা না হয়, অথবা যদি অন্য গ্রহের শনি বা শুক্রের একটু শনির ডিস্টারবেন্স থাকে, মঙ্গলের ডিস্টারবেন্স থাকে, তাহলে কিন্তু আপনার সাথে যার সাথেই সম্বন্ধ করে বিয়ে হবে সে কিন্তু গত জন্মেও আপনার সহধর্মিণী ছিলেন, এটা একদম নিশ্চিত, বইতে লেখা আছে, কিচ্ছু করার নেই। যাই হোক, হ্যাঁ, ব্যাপারটা কি, যেটা হচ্ছে সপ্তমপতি যদি পঞ্চম ঘরে থাকে, যদি সে প্রেম করে বিবাহ হবে যদি সে বিবাহ নাও হয়, তাহলে যিনি স্ত্রী হবেন বা স্বামী হবেন তিনি গত জন্মেও আপনার স্বামী ছিল, গত জন্মে আপনার স্ত্রী ছিল। ওকে, এবার আসি সপ্তমপতি মানে 7th লর্ড আপনার ষষ্ঠ ঘরে থাকলে, অ্যান্টি ক্লকওয়াইজ ষষ্ঠ ঘর। দেখুন ষষ্ঠ ঘরটা হচ্ছে শত্রু ঘর, রোগ ভোগ, মামলা মোকদ্দমা, আইন আদালত। তাই সপ্তম যখন ষষ্ঠ ঘরে থাকবে তখন বউ বা স্ত্রীর জন্য মামলা মোকদ্দমা বা ডিভোর্সেও চলে যেতে পারেন, যদি মঙ্গল তাকে সেই দৃষ্টি দেয় সেই সপ্তম ঘরটাকে। তো ন্যাচারালি সেই সপ্তম লর্ডকে যদি দৃষ্টি দেয়, ষষ্ঠ ঘরের দিকেই দৃষ্টি দেয়, তাহলে কিন্তু যেখানে সপ্তমপতি বসে আছে আপনার, সে কিন্তু মানে আলটিমেট এটা খুব একটা ভালো রেজাল্ট নয়, এটা বলতে পারি। এবার বন্ধু ঘরে বসে থাকলে একটু আটকাবে, শত্রু ঘরে বসলে আর একটু বাড়াবাড়ি রকমের খারাপ হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনার সেখানে কি মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের এইসব মানে ক্ষতির আশঙ্কা আছে যদি সপ্তম ষষ্ঠ ঘরে থাকে। এবার আছে সপ্তমপতি যদি আপনার সপ্তমেই থাকে, 7th লর্ড 7th-এই আছে, আপনার জাতকের স্ত্রী বা স্বামী যেই হোক প্রচণ্ড দীর্ঘজীবী এবং সুস্থ জীবনসঙ্গী তারা পায়, একে অপরে সুস্থ জীবনসঙ্গী, কোনো রোগ নেই, মানে বিন্দাস 75 বছর চুটিয়ে খাবে, চুটিয়ে দাপিয়ে বেড়াবে, কোনো সমস্যা নেই। এবার আসি সপ্তমপতি অষ্টমে থাকলে কী হয়, 8th হাউসে। দেখুন সপ্তম যখন 8th হাউসে, তখন স্ত্রী বা স্বামীর কারণে একে অপরে কিন্তু অপমানিত হতে পারে। আমি জ্যোতিষে কি বলেছিলাম অনেক, যে 6, 8, 12 একটু অশুভ ঘর, তাহলে এটা হচ্ছে 8, তাই অপমানিত হতে পারে। এবং সপ্তমপতি অষ্টমে থাকলে অনেক সময় আয়ু মানে বিয়ে থেকে পায়, অনেক সময় পেয়ে যেতে পারে টাকা পয়সা, কিন্তু সেই বিয়ের সাফল্য মানে সফলতা পাওয়া বা মানে সফল দাম্পত্য জীবনে পরিণত হওয়া দীর্ঘদিন ধরে সেটা নাও হতে পারে, যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে। বৃহস্পতি হচ্ছে বিবাহ কারক গ্রহ, তো শুক্র যেমন প্রেমের কারক, বিবাহ কারক, বৃহস্পতিও তাই। বৃহস্পতির দৃষ্টি বলে কিছুটা ড্যামেজ কন্ট্রোল হবে, বাট না হলে একটু প্রবলেম আছে।
সপ্তমপতি যখন নবমে থাকবে, 9th হাউসে, 9th হাউস হচ্ছে কর্মের কারক গ্রহ, মানে 9th হাউস ধর্ম, এবং নবম স্থান ভাগ্যস্থান আলটিমেট। হ্যাঁ, তাই সপ্তম যখন নবমে থাকবে সেখানে ধর্ম নিয়ে বা গুরু শিক্ষা এইসব ব্যাপারগুলো নিয়ে খুব কাজ হবে। কিন্তু এখানে আবার কি, যেখানে যে কর্মজীবনটা, মানে সেই ওর হাজব্যান্ড যেখানে কাজ করে বা স্ত্রী যেখানে কাজ করবে, সেখানে একে অপরের ওই স্ত্রীর জন্য বা স্বামীর জন্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, যদি সে অশুভ ঘর হয়, সেটা নবমটা, যদি সেই সপ্তমের সাথে ওটা ওই ঘরটা শত্রু হয়, বুঝেছেন তো, শত্রু হয় একে অপরে। মনে করুন সপ্তম শনি, সে গিয়ে বসলো মঙ্গলের ঘরে, ওটা তোমার নবম ঘর, তাই একটু একে অপরের শনি মঙ্গল একটু শত্রু, তাই ওখানে একটু প্রবলেম পড়ে। আবার যদি একটু বন্ধু ঘরে হয়, প্রবলেমটা কম হবে, এই হলো ব্যাপার। তাই সপ্তম নবমে থাকলে কিছুটা এরকম, আবার কিছুটা ভালোও আছে নবমে। নবম স্থান ভাগ্যস্থান, তো যদি বউয়ের স্ত্রীর দ্বারা ভাগ্য খুলতে পারে ওই সময়, স্ত্রী বিয়ের পর থেকে ভাগ্য খুলতে পারে, এটাও হতে পারে। কিন্তু ভাগ্য খুললেও যেখানে কর্মটা করবে সেই কর্ম যে জায়গাটায়, মানে যেখানে মানে কর্মের প্লেসে, সেখানে গিয়ে স্ত্রী বা স্বামীর কারণে কোনো একে অপরকে দোষারোপ করে একটু ক্ষতিগ্রস্ত, বা এমন কোনো ফোন করে বসলো যে কাজ করছে একটা সিরিয়াসলিভাবে, এমন বারবার ধরে ফোন করা, এই নিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে প্রচণ্ড বকাঝকা করলো, বা তুমি সবসময় সাথে এইসবও হতে পারে, মানে এইভাবে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। খুব একটা ডিস্টার্ব নয়, কারণ নবম অত খারাপ ঘর না, 6, 8, 12 নয়, এটা 6, 8, 12 নয়, নবম 9। এবার সপ্তমপতি দশমে, সপ্তমপতি যদি দশমে থাকে, দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর, আর বলে লাভ নেই। এটাকে কত প্রশংসা করব, কোন দিক দিয়ে প্রশংসা করব, সপ্তম যদি দশমে থাকে। তাই কর্মের মানে কি বলবো, মানে সব রকমভাবে শ্বশুরবাড়ি থেকে যেমন সাহায্য পাবে, সব রকম শ্বশুরবাড়ি থেকে, এবং এমনও আছে যে শ্বশুরবাড়ি থেকে নতুন এমন একটা তার ভাগ্য খুলে গেল এমন কিছুতে, বা এমন কোনো কর্ম এলো যেটা বিয়ের পর থেকেই তাদের উন্নতি তরতর করে বাড়তে থাকবে। মানে দশমটা একটা ফাটাফাটি, সপ্তম যদি দশমে থাকে। আর সেটা যদি বন্ধু হয় তো আরও দারুণ। শত্রু ঘর হলে একটু কম রেমিডি নিতে হবে, বিভিন্ন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, যে খারাপটাকে আরও কীভাবে খারাপটা কমাবো, ভালোটাকে আর একটু বাড়াবো। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, আর কিছু না। এবার বলছি, সপ্তম যখন 11th হাউসে থাকবে লগ্ন থেকে, আপনার 7th লর্ড 11th হাউসে আছে, লগ্ন থেকে অ্যান্টিক্লয়েস, তাহলে স্ত্রীর কারণে সে সৌভাগ্যবান হবেই হবে, কিচ্ছু করার নেই এখানে। মানে এই মানে যিনি ছেলে হন, উনি যদি বউয়ের কথা শুনে চলেন, বউয়ের অ্যাডভাইসে চলেন, তাহলে তার নির্ঘাত উন্নতি। আবার যদি স্ত্রী হয়, সেই যদি স্বামীর অ্যাডভাইসে চলে, তাহলে তার নির্ঘাত তাদের উন্নতি। বিশেষ করে যদি সপ্তম যখন 11th থাকবে, তাহলে একে অপরের অ্যাডভাইসে চললে, সেই জায়গাটায় যেটা বলবে সেটা করলে, সেটা কিন্তু তার দুরন্ত ভাগ্য তাকে সাহায্য করবে। এবার আসি সপ্তম লাস্ট 12 নম্বর ঘরে থাকলে। 12 নম্বর ঘরে থাকলে একটু বললাম 6, 8, 12 একটু অশুভ, বাদ বাকি নট ফাটাফাটি 5, 3 তো ফাটাফাটি 4, 9, 10, 11, 12 হচ্ছে স্বামী বা স্ত্রীর জন্য খরচ হবে, বিবাহর জন্যে বিবাহের থেকে খরচ হবে, এবং বিবাহ থেকে বিদেশে বিয়ে হতে পারে অনেক সময়, যদি তার ফরেনে বিয়ে হতে পারে। কিন্তু ফরেনে বিয়ে হলেও তার দাম্পত্য জীবন যে সুখের হবে, তার কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। এবং সেখানে স্বামী বা স্ত্রীর কারণে খরচ প্রচুর বাড়বে। হয়তো তার স্বামী অসুস্থ হবে, স্ত্রী তার জন্য খরচ করবে, বা স্ত্রী অসুস্থ হবে, তার জন্য স্বামী খরচ করবে। তাই সপ্তম যখন দ্বাদশে থাকবে, তাদের একে অপরের শরীর স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। একমাত্র যদি বৃহস্পতির এখানে দৃষ্টি পড়ে, তাহলে একটু কম হবে। যদি বন্ধু ঘরে বসে, তাহলে আরও কম হবে। যদি শত্রু ঘরে বসে বা কোনো দৃষ্টি না থাকে, তাহলে অনেকটাই খারাপ হবে। তখন বাধ্য হবে রেমিডি, পুজো, মন্ত্র এইসব দিয়ে এটাকে একটু গার্ড করার। তাই আজকে এই পর্যন্ত। নেক্সট এরকমই অন্য কোনো নতুন বিষয়ের ওপর মানে ভিডিও পেতে গেলে আপনারা চোখ রাখুন। আমি চেষ্টা করব, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমি আরও নিত্য নতুন এরকম বিষয়ের ওপর ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন।